আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতের এনডিটিভি ওদের একটা বড় মিডিয়া, এদের টেলিভিশন আছে, এমনি মিডিয়া আছে, অনলাইন মিডিয়া আছে। সেই এনডিটিভির সঙ্গে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারতে আছেন, আপনারা জানেন। 5ই আগস্ট তিনি ভারত চলে গেছেন এবং তারপর থেকে উনি সেখানে আছেন। তাকে এর মধ্যে ফিজিক্যালি একবারও দেখা যায় নাই, উনি কখনো বাইরে আসেননি, ওনার কোনো ছবিও দেখা যায়নি। উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না। তবে ভারতে আছেন এটা নিশ্চিত। ভারতের যে সরকার আছেন তাদের অতিথি হিসেবে উনি ভারতে আছেন। বাংলাদেশ সরকার এর মধ্যে বলেছেন যে তাকে আমাদের দেশে ফেরত দেওয়ার জন্য, সে বিষয়ে অবশ্য কোনো খবর পাওয়া যায়নি। তো উনি ওখানে বসে এনডিটিভিকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউটা নেওয়া হয়েছে এভাবে, ওখানে কোনো শেখ হাসিনার বর্তমান সময়ের কোনো ছবিও ছাপা হয়নি। ওনারা প্রশ্নগুলো ওনাকে পাঠিয়েছিলেন, মানে এনডিটিভি প্রশ্নগুলো পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে। এনডিটিভির পক্ষে এটা রিপোর্ট করেছে নেহা চন্দ্রা, উনি করেছেন। আজকে 29শে জুন এটা এনডিটিভিতে প্রচারিত হয়েছে, মানে গভীর রাতে আর কি, আমাদের সময় 28 তারিখ দিবাগত রাত 12টা 27 মিনিটে এটা ওরা অন এয়ার করেছে। সেখানে এই ইন্টারভিউটা ওনারা লিখিত আগের প্রশ্নগুলো পাঠিয়েছিলেন ইমেইলের মাধ্যমে। শেখ হাসিনা সেটাকে ইমেইলের মাধ্যমেই জবাবটা দিয়েছেন। এই বড় ইন্টারভিউ, অনেক বড় ইন্টারভিউ, আপনারা পাবেন, ইন্টারনেটে গেলেই পাবেন, চেক করলে পাবেন। সেখানে অনেক কথা উনি বলেছেন। ইন্টারভিউটার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, আমি এবছরই আমার দেশে ফিরে যাব। এই হলো শেখ হাসিনার মূল বক্তব্য, এটা তার শিরোনাম করেছে। এবং ভেতরে আমি যতটুকু পড়েছি, আমি পুরোটাই পড়েছি, আমি যতটুকু পড়েছি সেখানে মূল বক্তব্য কিন্তু এটাই যে উনি দেশে ফিরে আসবেন এবং উনি কেন ফিরে আসবেন সেগুলো উনি সবিস্তারে বর্ণনা করেছেন। তারপরে এর মাঝে কি কি ঘটেছে না ঘটেছে সেগুলো নিয়ে অনেক কথা, এবং এখান থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আমি সময় পেলে, আপনাদের আগ্রহ থাকলে হয়তো পরবর্তী সময়ে করব। কিন্তু আমি আজকে আলোচনা করব যে এই যে এটা শিরোনাম করেছে, প্রথম যে প্রশ্নটাই ছিল এইটাই, এবং সেই প্রথম প্রশ্নে যে জবাব উনি দিয়েছেন যে আমি দেশে এবছরই ফিরে যাব, সেটা নিয়ে আমি একটু আসলে কথা বলতে চাই যে শেখ হাসিনা কেন এই কথা বললেন, উনি কি আদৌ ফিরবেন, ফিরলে কীভাবে ফিরবেন, কোন ফরম্যাটে ফিরবেন, ওনার ফেরার মতো বাস্তব অবস্থা এই মুহূর্তে দেশে আছে কি না, অথবা উনি সেই অবস্থা তৈরি করে নিতে পারবেন কি না, এগুলি হবে আমাদের আলোচনার বিষয়বস্তু। উনি কিন্তু বলেছেন যে আমার যে ফিরে আসার প্রশ্নটা, এটা আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার কারণে না। উনি এটা স্পষ্ট বলেছেন, আমি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার চাই, আমি ডেমোক্রেসি মানে গণতন্ত্রের আবার সেটা বাস্তবায়িত হোক এটা চাই, আইনের শাসন চাই, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার আমি বাস্তবায়ন চাই। এইগুলো হলো না বক্তব্য, এবং এই চাওয়ার জন্যই উনি আসবেন। প্রশ্ন কিন্তু উঠবে যে আপনি তো 15 বছর ক্ষমতায় ছিলেন, তখন এইগুলোর কোনটা ছিল? ডেমোক্রেসি ছিল? মানুষের কি রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ছিল? মানুষ কি নির্বিঘ্নে ভোট দিতে পারত? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, যেহেতু উনি এই কথাটাই প্রথমে বলছেন যে উনি নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণে আসবেন না, এই সমস্ত কারণে আসবেন। তো এই সমস্ত কারণে যেটা আপনি জনগণকে দিতে চাচ্ছেন, যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন কি আপনি এগুলো দিতেন? এটা কিন্তু মানুষের রাজনৈতিক অধিকারকে আপনি দিতেন না। এখন আপনি বলবেন যে আমি তো আমার রাজনৈতিক অধিকার পাচ্ছি না, এটা সত্য, আপনিও পাচ্ছেন না। যে অন্যায়টা আপনি করেছেন সে অন্যায়টা আপনার দলের প্রতি কিন্তু এখন করা হচ্ছে। যারা এখন ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, জামাতে ইসলাম বলেন, এনসিপি বলেন, তারা যে কথাই বলুক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে সেই রাজনৈতিক অধিকারটা দেওয়া হচ্ছে না, এবং এটাকে আমার বিবেচনা গণতন্ত্র বলে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনায় পরে আসি। আমরা বরং দেখতে চাই যে শেখ হাসিনা যদি ফিরতে চান উনি কীভাবে ফিরবেন, বাস্তবতাটা খেয়াল করেন। শেখ হাসিনা তো এরই মধ্যে ওনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়েছে, সেই মামলায় ওনার বিরুদ্ধে ফাঁসির
দণ্ডাদেশ দেওয়া হয়েছে, মানে উনি এলে উনি ফাঁসির আসামি হিসাবে দেশে ঢুকবেন। এবং তারপর উনি যদি বলেন যে না, আসামি তো নিম্ন আদালতে হয়েছে, আইসিটিতে হয়েছে, আমি এটা উচ্চ আদালতে আপিল করব, আইনি লড়াই লড়ব, সেই সুযোগ তো অবশ্যই উনি পাবেন। কিন্তু এতদিনে সেটা আপিল করার সময় আছে কি না আমি ঠিক জানি না। তারপরে আমি জানি না কী হবে, কিন্তু উনি এই কথা বলতে পারেন যে আমি আইনি লড়াই লড়ার জন্য আসছি, এটা হতে পারে। কিন্তু এটা কি ওনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? একবার ভাবুন, উনি কি এই ঝুঁকিটা নেবেন? আমরা কিন্তু এই ধরনের ঝুঁকি আগে নিতে দেখিনি। আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, ওনার তো মৃত্যুদণ্ডের আদেশ ছিল না, উনি একটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই মামলায় ওনাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল। তো উনি যদি আসতেন তাহলে হয়তো ওনার যাবজ্জীবন দণ্ড হতো, জেলে থাকতেন। কিন্তু তিনি আসেননি কেন? তাহলে উনি কি আইনের প্রতি শ্রদ্ধা দেখাননি? ওনার দলের লোকদের তখন আমি বলতে শুনতাম, তারা বলতেন যে উনি আসলে পরে আওয়ামী লীগ সরকার এটাকে হয়তো আপিল টাপিলে নিয়ে এটাকে মৃত্যুদণ্ডে রূপান্তরিত করতে পারে, এই ভয়টা তাদের কাছে ছিল। এবং উনি যখন আসলেন তার আগেই কিন্তু ওনার এই মামলাটাও কিন্তু উচ্চ আদালত হাইকোর্টে কিন্তু খারিজ করে দিয়েছিল এবং ওই মামলার সকল আসামিকে তারা মুক্তি দিয়ে দিয়েছিল। সেটা নিয়ে আরেক বিতর্ক, যোগ সে আলোচনায় আমি এখন যাচ্ছি না। আমি এটাই যাচ্ছি যে শেখ হাসিনা এলে কী হবে। এখন অনেকে আবার এমনও বলছেন, আমার এই পরিচিত অনেকে আমাকে বলেছেন যে এই যে শেখ হাসিনা মাঝে মাঝে বলেন আমি আসবো, আগে এক সময় কিন্তু বলতেন, একবার বলেছিলেন একটা ইন্টারভিউতে যে আমি আশেপাশে আসি, চট করে ঢুকে পড়বো। সেই চট করে ঢুকে পড়ার পরেও কিন্তু 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, এখন ওই চট করে ঢোকাটা ওনার হয়নি। এটা নিয়ে কিন্তু অনেকে আমি ট্রল করতে দেখেছি। এবং এই সমস্ত প্রসঙ্গ যখন উঠে, ধরেন একটা জায়গায় বসে আছেন আপনি 10-12 জন লোক, ওখানে হয়তো আপনাদের খুব ক্লোজ লোক, ধরেন ওখানে হয়তো 1 জন লোক 2 জন লোক হয়তো আওয়ামী লীগ করতো, তখন আপনি কিন্তু ধরেন বলেন কই তোমার নেতৃত্বে চট করে ঢুকে পড়লো না, তারা কিন্তু একটু বিব্রত হন, তাই না? বাট উনি কিন্তু বলেছিলেন চট করে ঢুকে পড়বেন। এখন আবার বলছেন এই বছরই ঢুকবেন। তার মানে হাতে ওনার কিন্তু এই বছর যদি ঢুকেন, তার মানে কি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে ঢুকবেন, তার মানে 5 মাস। আগামী 5 মাসে কি এমন কিছু ঘটবে যে কারণে উনি আসতে পারবেন? উনি কি সেই ধরনের কোনো পরিকল্পনা করছেন, প্রত্যাশা করছেন? কিভাবে সেটা সম্ভব? উনি কি ভারতের কাছ থেকে এই ধরনের হেল্প চাচ্ছেন? সেটাও কিন্তু দেখতে হবে। দেখেন আমরা কিন্তু দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, মানে শেখ হাসিনার বিদায়ের পর আমাদের এখানে যে সরকারটা এসেছে তার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল খুবই খারাপ, মানে এত খারাপ আর কখনো ছিল না। সেটা কিন্তু এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। আপনারা জানেন যে এই মাসের 28 তারিখ থেকে ভারত তাদের দেশে, আমাদের বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা, ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিচ্ছে। তার মানে এটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। যখন ভারতের সঙ্গে আমার সম্পর্ক খুবই খারাপ ছিল তখনই কোনো টাইম লিমিট দেন নাই যে কবে আসবেন। যখন সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে এই সময়ে তিনি টাইম লিমিট দিলেন যে আমি এই বছরের মধ্যে ঢুকবো। তাহলে কি ওনার সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়েছে, অথবা ওনার সঙ্গে ভারতের মাধ্যমে এই বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে? এটাও কিন্তু অনেকে বলতে পারেন, হতেও পারে নাও হতে পারে, আমরা তো জানবো না আপাতত। কিন্তু ওনার এই কথা থেকে কিন্তু এই প্রশ্নটা উঠছে। এই ধরনের প্রশ্ন ওনাকেও করা হয়েছিল। উনি বলছেন যে উনি কারোর সঙ্গে আতাত করে আসছেন না। যারা আমরা দেখেছি আমাদের ইতিহাসে, যারা সবচেয়ে বেশি আতাত করে কিছু করেন তাকেও যদি জিজ্ঞাসা করা হয় উনি বলেন যে না, আমি কোনো আতাত করে আসছি না, আমি জনগণের শক্তি নিয়ে আসছি। হ্যাঁ, এটা একটা ব্যাপার বটে। উনি কি জনগণের শক্তি নিয়ে আসছেন? জনগণের শক্তি কি ওনার পক্ষে এখন বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে? বাংলাদেশে ওনার যে পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তাদের কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে একেবারেই নিষিদ্ধ। ওনাদের বিরুদ্ধে, ওনাদের দলের বিরুদ্ধে একটা বিচার শুরু হয়েছে। সেই বিচারের রায় কি হবে না হবে আমরা এখনও জানি না। যদি সেই বিচারের রায় না হওয়া পর্যন্ত ওনাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে এখন স্থগিত আছে। তাহলে ওনার দল তো রাস্তায় বেরোতে পারে না, ওনার দল তো ওনার নামে একটা স্লোগান দিতে পারে না। তাহলে উনি যদি আসেন, ধরা যাক উনি প্লেনে করে আসলেন, এয়ারপোর্টে নামলে ওনাকে কে অভ্যর্থনা জানাতে যাবে? কারণ আওয়ামী লীগের লোকজন রাস্তায় তো নামতে পারে না, তাদের তো নামতে দেওয়া হয় না। তাহলে কে আসবে, কে ওনাকে অভ্যর্থনা জানাবেন? আমরা ধরে নিচ্ছি সরকার অভ্যর্থনা জানাবেন, মানে সরকার তাকে ধরে নিয়ে, যেহেতু ওনার বিরুদ্ধে ফাঁসির রায় আছে, ওনাকে নিয়ে তারা জেলে ঢুকাবেন। এটা কিন্তু সম্ভব। যদি জেলে ঢুকে যান
তারপরে কী হবে, ওনাকে অপেক্ষা করতে হবে। তবে এটা কিন্তু আমি বলতে পারি যে ওনার এই ফিরে আসার ঘোষণাটা ওনার দলের যারা নেতাকর্মী আছেন, দলের উপরে আছেন অথবা যেভাবে থাকেন, খুব ভালো অবস্থায় নাই। ওনার দলের নেতাকর্মী যারা দেশে আছেন তারা মোটামুটি একটু বিপাকে আছেন। তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক শক্তি দিবে, এটা আমার ধারণা। মনে করেন ওনারা কিন্তু প্রায়ই বলেন যে আমরা খুব শিগগিরই ফিরে আসব, আমরা মাঠে থাকব, মাঠে তো আমরা এখনই আছি, আরও দ্বন্দ্ব প্রতাপের সঙ্গে থাকব, আমাদের নেতারা ফিরে আসবেন, এগুলো ওনারা প্রায় বলেন। তার মধ্যে যখন শেখ হাসিনার এই কথাটা আসে যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরে আসব, একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়, তখন বুঝতে হবে এটা তাদের মধ্যে একটা ইতিবাচক শক্তি যোগাবে, এতে কোনোই সন্দেহ নাই। কিন্তু তার একটা নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিকে এরকম যে আগেরবার যখন উনি বলেছিলেন যে চট করে ঢুকে পড়বো, তারপরে নামের তালিকা করো, কারা গেলে বাড়ি পুড়িয়েছে তাদের বাড়ি পুড়িয়ে, এই যে কথাগুলি বলেছিলেন, এগুলোর মধ্যে এক ধরনের কিন্তু হঠকারিতা আছে। হঠকারিতা এই কারণে দেশের অনেক যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের, তারা হয়তো এটার উপর বিশ্বাস করে মাঠে নেমে যান, এবং তারা তখন কিন্তু প্রশাসন, সরকার, পুলিশ এদের দ্বারা নানাভাবে ভোগান্তির শিকার হন, দৌড়ের উপর থাকেন। অনেক আওয়ামী লীগের লিডার আছে আমি যাদেরকে চিনি না হয়তো বা, কিন্তু রাস্তাঘাটে দেখা হয়, আমার সঙ্গে দেখা হলে ওনারা এসে পরিচয় দেন, ভাই আমি তো অমুক জায়গার আওয়ামী লীগের লিডার। এরকম হয়তো ঢাকা শহরে অনেকে রিক্সা চালান, এমনও দেখেছি। থানা পর্যায়ের আওয়ামী লীগের নেতা ছিলেন মোটামুটি, এখন তারা ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন, কিন্তু তারা কিন্তু অপেক্ষা আছে। তাদের সঙ্গে কথা বললে তাদের ভেতরে যে ক্ষোভটা, যে আগুনটা, সেটা কিন্তু আমি টের পাই। এবং তারা কিন্তু বলেন এটা যে আমরা এখন বিপাকে আছি, মামলাগুলি আছে, এই জন্য আমরা এখানে আছি, আমরা হয়তো অন্য কোনো বাড়িতে থাকতে পারতাম, লোকে এসে খোঁজ দিত, কিন্তু এখন যে অবস্থায় আছে এটা কেউ হয়তো বিশ্বাসই করে না যে আমি এরকম করতে পারি, এটা আমি করছি, এটা আমাদের একটা স্ট্র্যাটেজি। তো এই বিষয়গুলো কিন্তু আমি দেখেছি ভাই, কাজেই সেটার একটা প্রেরণা হয়তো ওনারা পাবেন ওনার এই বক্তব্য থেকে, কিন্তু পাশাপাশি ওইটাও আছে যে তাদের স্বাভাবিক জীবনযাপনও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে আপনার একটা কথা যেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না, সেটা বলে এত লোকের স্বাভাবিক জীবনযাপনকে ক্ষতিগ্রস্ত করা, এটাও কি আপনার ঠিক হচ্ছে কিনা, এটাও আমি শেখ হাসিনাকে ভেবে দেখতে বলবো। কারণ আইনগতভাবেই সরকার বিষয়টাকে নিয়ে গেছে। আইনে যদি বিচারে যদি বলা হয় না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তাহলে তো আওয়ামী লীগ তখন তো ওপেন হয়ে গেল। তারপরে তো রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনার অথবা অন্য কারো ফিরে আসা অথবা দল গঠিত হওয়া, সেগুলো নির্ভর করে। আমি যেটা বলছিলাম আরেকটা কথা, যে পুলিশ যদি ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কী হবে, এই ধরনের কিন্তু একটা প্রশ্ন এনডিটিভি তাকে করেছিলেন, ওনাকে করেছিলেন। উনি তার জবাব দিয়েছেন যে এই সরকার বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এবং এরকম ঘটনা আগেও হয়েছে, এই দেশে এগুলো হয়। তখন আমার মনে হলো একটা জিনিস, যে উনিও তো একসময় ক্ষমতায় ছিলেন, 15 বছর ছিলেন, তো উনিও কি বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন? হ্যাঁ, করেছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি করেছেন। যে আইসিটিতে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ওনার বিচার হলো, আরও বিচার হচ্ছে, একটা তো হয়ে গেল, সেই ট্রাইব্যুনালকেও কিন্তু উনি রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, উনিই করেছেন। অনেককে ফাঁসি দিয়েছেন উনি সেখানে। তো এগুলি কিন্তু প্রকৃতির নিয়ম, প্রকৃতি কিন্তু আবার ফেরত দেয় ভাই, আপনি যা করবেন সেটা আপনি ফেরত পাবেন। এখন সেগুলি কি এখন হচ্ছে? এই অনেক কিছু, অনেক ধরনের ইকুয়েশনই কিন্তু এখানে আছে। আমি এখন একটা কথা বলে শেষ করব। দেখুন, বাংলাদেশের অনেক লিডারকে আমি দেখেছি, আমি সাংবাদিকতা করতে এসে দেখেছি। আমি এটা স্বীকার করতে বাধ্য, আমি স্বীকার করব যে শেখ হাসিনার মতো এত সাহসী লিডার আমি খুব কম দেখেছি।